আপনারা আসছেন সবাই না? গ্রুপে একটা এসএমএস দেন, দেখি একজন দুজন যদি যুক্ত হয়। সাক্ষ্য আইন থেকে ভালো নাম্বার পাওয়া খুবই সহজ, কিন্তু আপনাদের বলেছি আমি এটাই যে আপনারা ব্যারাক পড়বেন না, আমার নোট পড়বেন আর আইন পাঠ অথবা পিলি মাস্টার পড়বেন, ঠিক আছে? আর যেখানে যেখানে পড়তে বলছি, যেখানে যেখানে ব্যারাক পড়তে বলছি সেখান সেখান থেকে ব্যারাক পড়বেন, তার বাইরে আর পড়বেন না। আচ্ছা, আমরা ছিলাম 139 আমরা চলে যাবো এবার। দলিল দাখিলের জন্য উপস্থিত কোনো ব্যক্তিদের জেরা, কোনো ব্যক্তিকে দলিল দাখিলের জন্য সমন প্রদান করা হয়েছে, শুধুমাত্র দলিল দাখিলকারী হিসেবে তাকে বিবেচনা করতে হবে, সাক্ষী হিসেবে বিবেচনা করা যাবে না, এবং সাক্ষী হিসেবে তলব না করা অবধি তাকে জেরা করা যাবে না। মানে ধরেন কোর্ট থেকে মুশফিক ভাইকে একটা নোটিশ দিয়েছে বা সমন দিয়েছে, সমন দিয়ে বললো আপনার কাছে একটা আমোক্তারনামা দলিল আছে, আপনি কোর্টে হাজির করবেন। এখন মুশফিক ভাই কোর্টে গেছে হাজির করতে, তাকে বিরুদ্ধ পক্ষের আইনজীবী জেরা করা শুরু করে দিছে। তাকে কি করা যাবে না? কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না, জেরা করা যাবে না, তার কোনো সাক্ষ্য নেওয়া যাবে না, কারণ তাকে সমন দেওয়া হয়েছে শুধুমাত্র দলিল উপস্থাপন করার জন্য, ঠিক আছে? এটাই বলা হচ্ছে 139 ধারাতে। 140 ধারাতে বলতেছে চরিত্র বিষয়ক সাক্ষ্য, উইটনেস টু ক্যারেক্টার, সাক্ষীর চরিত্র বিষয়ে জেরা এবং পুনর্জবানবন্দি গ্রহণ করা যাবে। শুধু এইটুকুই পড়বেন যে সাক্ষীর চরিত্র বিষয়ে জেরা এবং পুনর্জবানবন্দি গ্রহণ করা যাবে। এইবার বলতেছে 141 ধারাতে ইঙ্গিত ভাই প্রশ্ন কাকে বলে? ইঙ্গিত ভাই প্রশ্ন কাকে বলে? লিডিং কোশ্চিন। এখানে আপনারা শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন যে যেই প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে সেই প্রশ্নকে কি বলা হচ্ছে? লিডিং কোশ্চিন। দুই একটা লিডিং কোশ্চিন বলেন তো আপনারা কেউ, বা যে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। বলেন দেখি, ব্রেন খাটান। আজ ক্লাস হবে কি? হ্যাঁ, তারপরে আর কেউ? ভাই এটা হতে পারে না ওই জেরা করার সময় বলে যে আপনি কি মিস্টার রহিম? এটা ইন্ট্রোডিউসিং, এটাও হয়, ঠিক আছে। তারপরে আর একটু সহজ করে দিই, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় তাকে লিডিং কোশ্চেন বলা হয়। যেমন ধরেন মুশফিক ভাই ধরেন আসামি, ঠিক আছে? আসামি মুশফিক ভাই, মুশফিক ভাইকে বলা হচ্ছে যে আপনি কি 12 তারিখ 2025 সালে, 12 জুলাই 2025 সালে আপনি কি ফারহানা হকের বাড়ি থেকে কি এই 5 লক্ষ টাকা চুরি করেছেন? মুশফিক ভাই কি বলবে? যদি চুরি করে তাহলে বলবে হ্যাঁ, আর যদি চুরি না করে বলবে যে না, চুরি করি নাই, ঠিক আছে? এইটা গেল। আরেকটা হচ্ছে যে আরেকটা লিডিং কোশ্চিন, যে আপনি কি এই ডিপয়কে এই হাসান আলীর মাথায় বাড়ি মারতে দেখেছেন? তাহলে কি বলবে? রতন বলবে যে হ্যাঁ আমি দেখেছি, না দেখলে বলবে হ্যাঁ আমি দেখি নাই। এটা হচ্ছে কি
লিখব শোনো। তাহলে লিডিং কোশ্চেন কি? যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকে এবং যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় তাকে আমরা কি বলবো? লিডিং কোশ্চেন। হ্যাঁ, ভাইয়া এটাকে কিছু মনে না করলে একটা কোশ্চেন করবো। জি 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 ভাইয়া ওই যে মুক্তার নামা, ওই এই শব্দটার সাথে একটু অপরিচিত আমরা। আচ্ছা, মুক্তার নামা কাকে বলে আসলে? আমুক্তার নামা, এটার ইংরেজিটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। ইংরেজিটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, কাউকে কোনো ক্ষমতা প্রদান করা, কাউকে কোনো ক্ষমতা প্রদান করা। যেমন ধরেন এই ফারহানা হক আপু, তার 5% জমি আছে। এই 5% জমি সে তো মালিক। এখন এই 5% জমি দেখভাল করার জন্য, বিক্রয় করার জন্য বা ওইখানে বাড়ি বানানোর জন্য অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতা দিতে পারেন। এই ক্ষমতাপত্রকে বলা হচ্ছে কি? পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা বাংলাতে বলা হচ্ছে। এটা 800 টাকার স্ট্যাম্পে এই ক্ষমতাটা দেওয়া হয়। বা আপনি একটা মামলার বাদী, আপনি কি করলেন? আরেকজনের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তাকে বললেন যে আজকে থেকে আমার পক্ষে যত মামলা আছে সকল মামলা এই সাবিনা লড়বেন বা সাবিনা কি করবেন? পরিচালনা করবেন। এটা হচ্ছে কি? আমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। 142-এ চলে যাব। 142-এ বলতেছে ইঙ্গিত ভাই প্রশ্ন যে ক্ষেত্রে করা যাবে না। কোন ক্ষেত্রে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না? বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি উপস্থাপন করে তাহলে জবানবন্দি এবং পুনর্জবানবন্দির সময় আদালতের অনুমতি ছাড়া ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, তবে 3টি ক্ষেত্রে করা যায়। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন বিরুদ্ধ পক্ষ যদি আপনার আপত্তি উপস্থাপন করে এবং আদালতের অনুমতি ছাড়া, তাহলে কি দাঁড়াইলো? যে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি উপস্থাপন করে তাহলে আদালতের অনুমতি লাগবে। আর বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি উপস্থাপন না করে তাহলে যে কোনো সময় লিডিং কোশ্চেন করা যাবে না। ঠিক আছে, সরি, যাবে, লিডিং কোশ্চেন করা যাবে। বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি না উপস্থাপন করে তাহলে যাবে। আর যদি উপস্থাপন করে আপত্তি দেয় তাহলে আদালতের অনুমতি নিয়ে লিডিং কোশ্চেন করা যাবে। কোথায় করা যাবে? জবানবন্দি এবং জেরাতে। হ্যাঁ, তারপর দেখেন মামলার জবানবন্দি এবং জেরাতে 3টা ক্ষেত্রে কি করা যাবে? লিডিং কোশ্চেন করা যাবে। একটা হচ্ছে আপনার মামলার ভূমিকামূলক প্রশ্নে বা ইন্ট্রোডাক্টরি মূলক প্রশ্নে, যেমন আপনার নাম কি ফারহানা হক, আপনার নাম কি মুশফিক, এই ক্ষেত্রে কি করা যাবে? লিডিং কোশ্চেন করা যাবে। এগুলো হচ্ছে লিডিং কোশ্চেন, কিন্তু ইন্ট্রোডিউসিং। তারপর দেন স্বীকৃত কোনো বিষয়ে যেই ঘটনাটা স্বীকার করে নিয়েছে, বিরুদ্ধ পক্ষ যেটা অ্যাডমিট করেছে, স্বীকার করে নিয়েছে, সেই ক্ষেত্রে কি করা যাবে? লিডিং কোশ্চেন করা যাবে। 3 নম্বরটা হচ্ছে যে বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন ইতিমধ্যে যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাহলে স্বীকৃত বিষয় এবং প্রমাণিত বিষয়, এই স্বীকৃত বিষয় আর হচ্ছে প্রমাণিত বিষয়, একটা হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্ট আর একটা হচ্ছে প্রুফ ফ্যাক্ট। একটা হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্ট আর একটা হচ্ছে প্রুফ ফ্যাক্ট। এই 2টা ক্ষেত্রে কি করা যাবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আরেকটা হচ্ছে ইন্ট্রোডিউসিং। হ্যাঁ, তাহলে 142 পাইলেন। আর তারপর দেখেন 143-এ বলতেছে কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কোথায়? জেরার সময়। 143-এ বলতেছে জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তারপরে তাহলে আমরা 142-এ পেলাম কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, আর 143-এ পাইলাম কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। ঠিক আছে, তারপর দেখেন লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান। লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য। কোনো দেওয়ানি মামলায় সম্পত্তি বিষয়ে কোনো চুক্তি মঞ্জুরি বা অন্য কোনো কিছু লিখিত নেই বলে দাবি করলে সাক্ষী যদি ওই সকল বিষয় লিখিত আছে বলে দাবি করেন এবং আদালত যদি অনুমতি প্রদান করেন, আদালতের অনুমতি সাপেক্ষে উক্ত বিষয় ক্ষেত্র মধ্যে প্রাথমিক সাক্ষ্য হাজির করার পূর্ব পর্যন্ত আদালত সাক্ষ্য গ্রহণ করা হতে বিরত থাকবে বা বিরত থাকলে। তো এই বিষয়টা জাস্ট আপনি একবার রিডিং করবেন, ভিতরে পড়ার দরকার নেই। তারপর দেখেন 145-এ চলে যান, এটা ইম্পর্টেন্ট না বেশি। 145-এ বলতেছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। যদি কোনো সাক্ষীর
প্রদত্ত পূর্ববর্তী কোনো লিখিত বিবৃতি থাকে, সেক্ষেত্রে উক্ত বিবৃতি সম্পর্কে তাকে জেরা করা যাবে। মানে ধরেন একজন ধরেন সাবিনা কি করছে, তার একটা লিখিত বিবৃতি কোর্টে হাত দিয়েছিল 2012 সালে, একটা লিখিত বিবৃতি দিয়েছিল। এখন 2026 সালে ওই লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে। হ্যাঁ, মূলত উক্ত সাক্ষী কর্তৃক প্রদত্ত বর্তমান সাক্ষীর সাথে পূর্ববর্তী লিখিত বিবৃতির, মানে আমি আগে লিখিত বিবৃতি দিলাম একটা, পরবর্তীতে মৌখিকভাবে আরেকটা বলতেছি, অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে। এই অসামঞ্জস্যপূর্ণতা আপনার বের করার জন্যই কি করা যাবে, পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে জেরা করা যাবে। তারপর দেখেন সাক্ষীর চরিত্র নিয়ে আলোচনা। সাক্ষীর চরিত্র 146-এ চলে যান। জেরায় যে সকল প্রশ্ন করা আইনগত, মানে জেরায় যে সকল প্রশ্ন করা যাবে। সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়। তারপরে তার পরিচয় এবং মর্যাদা সম্পর্কে জানা যায়। তার চরিত্রে আঘাত করে তার সাক্ষ্যের সততাকে নষ্ট করা যায়। এই যে তিনটা বিষয় বললাম, এই 146 ধারায় একটু 3 স্টার দিয়ে রাখেন, একটু 3 স্টার দিয়ে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, তার পরিচয় ও মর্যাদা সম্পর্কে জানা যায়, তারপরে তার চরিত্রে আঘাত করে তার সততা নষ্ট করা যায়। মানে চরিত্রে আঘাত করে প্রশ্ন করা যাবে। যেমন ধরেন যে আপনি অ্যাডভোকেট, আপনি একজন আসামিকে বলেন আপনি তো ক্রমাগতভাবে চুরি করে বেড়ান, বা আপনি মানুষের সাথে প্রতারণা করে, আপনি তো প্রতারক, অভ্যাসগতভাবে প্রতারণা করে বেড়ান, এইভাবে প্রশ্ন করা যাবে। তারপর দেখেন 147-এ বলতে সাক্ষীকে যে সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায়। প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা যাবে, এক্ষেত্রে তার উত্তর এত ধারার 132 ধারার এটা বিধান প্রযোজ্য। 148 ধারা কখন প্রশ্ন করতে হবে, কখন উত্তর দিতে হবে তা আদালত নির্ধারণ করবে। একজন সাক্ষী কখন আপনার প্রশ্ন করবে সাক্ষীকে এবং কি উত্তর দিবে বা কখন উত্তর দিবে, এটা আদালত নির্ধারণ করবে। ঠিক আছে, এবার 149 হলো যুক্তিসঙ্গত কারণ ছাড়া। 149 এটা খুব ছোট ছোট ধারা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। দেখেন যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না। মানে যুক্তিসঙ্গত কারণ বলতে এখানে কী বলেছে, রিলিভেন্ট ফ্যাক্ট আর ফ্যাক্ট ইন ইস্যু। এই যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কি করা যাবে না, অযথা প্রশ্ন করা যাবে না। আবার 185 বলতেছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি প্রশ্ন করলে সেক্ষেত্রে পদ্ধতি। যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি প্রশ্ন করে সেক্ষেত্রে পদ্ধতি কী? যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে উক্ত উকিল যে কর্তৃপক্ষ বা যে হাইকোর্টের অধীন তার বিরুদ্ধে সেখানে আদালত বা বিচারক কী করতে পারবে, সেই বিষয়টা অবহিত করতে পারবে বা অভিযোগ দিতে পারবে। তারপরে 151-তে চলে যান। 151-তে বলতেছে অশালীন কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। অশালীন বা কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। এখানে ইংরেজিটা মনে রাখবেন যে ইনডিসেন্ট অ্যান্ড স্ক্যান্ডালাস কোশ্চিন। স্ক্যান্ডালাস কোশ্চিন মানে এই যে আপনার যে যদি কোনো প্রশ্ন প্রাসঙ্গিক না হয়ে কোনো সাক্ষীকে কুৎসাজনক, মানে তার বিরুদ্ধে মিথ্যা, কুৎসাজনক বা তার অশালীন প্রশ্ন বলতে স্ক্যান্ডালাস যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্ন করা যাবে না। তবে এই কুৎসাজনক বা অশালীন প্রশ্ন করা যাবে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যদি ওই বিষয়টাই যদি আপনার কি হয়, বিচার্য বিষয় হয় বা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে এই কুৎসাজনক আর অশালীন বক্তব্য প্রশ্ন করা যাবে কখন, যদি এইটাই যদি বিচার্য বিষয় হয় বা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য প্রয়োজন যদি হয়। আর 152-তে চলে যাবেন। এবার 152-তে বলতেছে অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে না। কোশ্চিন ইন্ডিকেটেড টু ইনসাল্ট অর অ্যানয়। ইন্ডিকেটেড টু ইনসাল্ট অর অ্যানয় মানে বিরক্ত করার জন্য বা অপমান করার জন্য প্রশ্ন করা যাবে না। তাহলে 151 এবং 152 এই দুইটা ধারা আপনারা কি করবেন, এক জায়গা করে পড়বেন, কারণ এই দুইটা ধারার
টাইটেলটা আপনাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারে, খুবই ছোট ছোট ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে 153তে কোনো সাক্ষী যদি মিথ্যাভাবে উত্তর প্রদান করে তাকে পরবর্তীতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আপনার দণ্ডবিধির 153 ধারা অনুযায়ী কী করা যাবে, তার বিচার করা যাবে বা দণ্ড দেওয়া যাবে। আমরা দণ্ডবিধির 151 152তে কি বলেছিলাম যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, আর হলো 192 পড়েছিলাম কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, আর 191 পড়েছিলাম আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর এই দুইটা দ্বারা শাস্তি ছিল 193। ঠিক আছে, যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে 193 ধারা অনুযায়ী তাকে দণ্ড দেওয়া যাবে। 154তে চলে যাব আমরা। 154তে বলতেছে হোস্টাইল উইটনেস বা অ্যাডভার্স উইটনেস বা বৈরী সাক্ষী। যেমন ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দিব, যেমন মুশফিক ভাই একটা মামলা করেছে কোর্টে। মামলা করার পরে এই মামলা সাক্ষী হচ্ছে সাবিনা, রতন আর হলো ডিপয়। তাহলে মুশফিক ভাইয়ের পক্ষের সাক্ষী হচ্ছে সাবিনা, রতন আর ডিপয়। যখন এই তিনজন হলো মুশফিক ভাইয়ের পক্ষের সাক্ষী, এখন কি মামলা করেছে, মুশফিক ভাইকে একজন ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করেছে, মাথায় কয়েকটা আঘাত করেছে, মাথা কেটে গেছে। এখন এইগুলো সাবিনা, রতন, ডিপয় দেখেছে। এখন মামলাটা চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে যখন সাবিনাকে কোর্টে হাজির করার পরে এখন সাবিনা বলতেছে যে সাধারণত কি মুশফিক ভাইয়ের পক্ষের সাক্ষী হচ্ছে সাবিনা। এখন কোর্টে হাজির হয়ে সাবিনা বলতেছে যে না, মুশফিককে মারে নাই, ফারহানা হক মুশফিককে মারে নাই, মুশফিকই ফারহানা হককে মারছে। ঠিক আছে, মানে এই সাবিনা নগদে পোল্টি মারছে কার উপর, এই মুশফিক ভাইয়ের উপর। যখন নগদে পোল্টি মারছে, এই পোল্টি মারার পরে কি হয়েছে, মানে পক্ষে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসলাম আমি তাকে, সে পক্ষে সাক্ষী না দিয়ে মুশফিক ভাইয়ের বিরুদ্ধ পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিচ্ছে। যখন বিপক্ষে সাক্ষী দিচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন মুশফিক ভাই এবং তার অ্যাডভোকেট কি করবেন, এই সাক্ষীকে বৈরী ঘোষণা করবেন বা হোস্টেল ঘোষণা করবেন বা অ্যাডভার্স উইটনেস বলে গণ্য করবেন, যে এই সাক্ষীর টাকা খাইয়া বা আপনার অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করতেছে। যখন এই একজন পক্ষের সাক্ষী যখন বিপক্ষে চলে যাবে তখন কি করতে হবে, তাকে এই আপনার মুশফিক ভাই আর মুশফিক ভাইয়ের অ্যাডভোকেট এই সাবিনাকে তখন জেরা করতে পারবে। আমরা জানি যে স্বপক্ষের আইনজীবী সাধারণত জবানবন্দি নেয় আর বিরুদ্ধ পক্ষের আইনজীবী জেরা করে। যখন এই সাবিনা স্বপক্ষের সাক্ষী ছিল কিন্তু বিরুদ্ধ পক্ষে চলে গেছে, তখন এই মুশফিক ভাই নিজের যে সাক্ষী ছিল তাকে কি করতে পারবে, জেরা করতে পারবে। বুঝতে পেরেছেন এটা? কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করেন, আমি আবার বলবো। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সাবিনা বুঝতে পারছেন? মুশফিক ভাই, রতন, ডিপয় বুঝতে পেরেছো? হাসান ভাই? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এইবার এইখানে কিন্তু এই জেরা করার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আদালতের অনুমতি নেওয়া লাগবে। নিজের যে সাক্ষী আছে তাকে জেরা করার জন্য আদালতের অনুমতি নেওয়া লাগবে। 155 ধারাতে চলে যাব। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন। এই 155 ধারার ইংরেজি টাইটেলটা একটু পড়বেন। ইমপেচিং ক্রেডিট অফ উইটনেস, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন। বিরুদ্ধ পক্ষ বা নিজের পক্ষের আইনজীবী আদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্নোক্ত অভিযোগ আনতে পারেন। এখানে কি হইতে পারে, কোনো ব্যক্তির সাক্ষ্য দ্বারা ওই যে সাক্ষী ছিল সেই সাক্ষীর দুর্নীতি দ্বারা, সেই সাক্ষীর দুর্নীতিগ্রস্ত, ওই সাক্ষী হচ্ছে তার অভ্যাসই হচ্ছে আপনার টাকা খেয়ে সাক্ষী দেওয়া, এইরকমের কোনো কিছু। কোর্ট কাছারিতে এরকম সাক্ষী অনেক আছে। আবার কোনো সাক্ষী পূর্বে এক ধরনের বক্তব্য দিয়েছে, পরবর্তীতে আরেক ধরনের বক্তব্য দিয়েছে। এই তিনটা বিষয় দ্বারা, মানে ওই ব্যক্তির সাক্ষী দ্বারা, কোনো ব্যক্তির সাক্ষী দ্বারা, ওই সাক্ষীর দুর্নীতি দ্বারা, তার অসামঞ্জস্য বক্তব্য দ্বারা, এই তিনটা ভাবে
কোনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কি করা যায়, খণ্ডন করা যাবে বা ভেঙে ফেলা দেওয়া যায়। কি কি বললাম আমি? কোনো ব্যক্তির সাক্ষ্য দ্বারা, কোনো দুর্নীতি দ্বারা, কোনো অসামঞ্জস্য সাক্ষ্য দ্বারা। মানে আগে এক ধরনের বক্তব্য দিয়েছে, পরবর্তীতে আরেক ধরনের বক্তব্য দিয়েছে। এই ধারাটা মূলত হচ্ছে কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য কি না, তার সাক্ষী মেটেরিয়াল কি না, এইটা বোঝাইতে ব্যবহার করা হয়েছে। তারপরে 157 ধারাতে চলে যাবেন। 157 ধারাতে বলতেছে পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার, করবোরেশন এভিডেন্স, ইংরেজি টাইটেলটা মনে রাখতে হবে। 155 আর 157 এই দুইটা ধারার ইংরেজি টাইটেলটা মনে রাখবেন। একই ঘটনা বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে, তবে অবশ্যই যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন বক্তব্যটি প্রদান করতে হবে এবং বক্তব্যটি আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট প্রদত্ত হতে হবে। এটা লিখিত পড়বেন। বক্তব্যটি অবশ্যই লিখিত হইতে হবে এবং মৌখিক উভয় হতে পারে, কিন্তু 145 ধারায় পুনরায় লিখিত বক্তব্য হবে, শুধুমাত্র লিখিত বক্তব্য সেক্ষেত্রে। এখন ধরেন একই ঘটনা বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। মানে আগে এক ধরনের সাক্ষ্য দেশে, সেটা প্রমাণ করার জন্য বা সেই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করার জন্য পূর্বে যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের সামঞ্জস্যতা আপনার কী করা যাবে, সামঞ্জস্যতা নির্ধারণ করা যাবে। এক্ষেত্রে যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন বক্তব্যটি প্রমাণ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়েছিল। ঠিক আছে, এইটা তাহলে 155 157 এই দুটা ধারা গুরুত্বপূর্ণ। এবার 159 ধারাতে চলে যাবেন। 159 ধারা, এই 159 ধারাতে বলতেছে রিফ্রেশিং মেমোরি। সাক্ষ্য প্রদানকালে কোনো সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য উপস্থিত হয় সে বিষয়টি যদি ভুলে যায় তাহলে ওই বিষয়টি সংঘটিত হওয়ার সময় বা তার নিকটবর্তী সময়ে সাক্ষী কর্তৃক লিখিত কোনো বিবৃতি যেটা সে সত্য বলে মনে করে পাঠ করেছিল সেই বিষয়টি দেখে অথবা কোনো বিশেষজ্ঞ তার লেখা কোনো বই দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারে। যেমন ধরেন একজন সাক্ষীর বয়স হচ্ছে 80 বছর 90 বছর, বা কোনো পুলিশ অফিসার তার ডায়েরি দেখে বা এরকমের যদি কোনো কিছু যদি লিখে থাকে বা কোনো বুকসের রেফারেন্স দরকার হয়, তাহলে এইগুলো দেখে আপনার কি করতে পারবে, তার মেমোরি রিফ্রেশ করতে পারবে। এই যে 159 ধারা, এটা টাইটেল এবং ভিতরে 2-3 বার ভালো করে পড়বেন। এই টাইটেল থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে এবং আসবে যে কোনো সাক্ষীর স্মৃতি পুনর্জীবিতকরণ করা যায় কত ধারাতে। ঠিক আছে, তাহলে রিফ্রেশিং মাইন্ড 159 ধারা। 162তে বলতেছে দলিল উপস্থাপন, এখানে ভিতরে পড়ার দরকার নাই। তারপরে 154 দরকার নাই। 155 চলে যাবেন। বিচারক কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা। বিচারক কর্তৃক কোনো আসামির বা কোনো বাদীর বা যে কোনো ব্যক্তির যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, বিচারক কর্তৃক যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। কোনো বস্তু দলিল হাজির করার জন্য, কোনো ব্যক্তি হাজির করার জন্য কোনো আপত্তি করতে পারবে না। আদালত যদি প্রশ্ন জিজ্ঞাসা করে আদালতের অনুমতি ছাড়া সেই বিষয়ে জেরা করতে পারবে না। তাহলে আদালত প্রশ্ন করতে পারে, অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের। কোন ধারাতে দেওয়া হয়েছে? 165 ধারাতে। এখানে আদালত চাইলে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক রিলিভেন্ট আর ইররিলিভেন্ট উভয় বিষয়ে প্রশ্ন করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে 165 ধারাতে বিচারকের অগাধ ক্ষমতা প্রদান করা হয়েছে। 166 ধারাতে জুরি এবং এসেসর এর কথা বলা হয়েছে, এটা আর নাই, এখন বাংলাদেশে জুরির কথা নাই। আর 167 ধারাতে বলা হচ্ছে অযথাভাবে কোনো সাক্ষ্য বর্জন বা গ্রহণ করার ক্ষেত্রে মামলার পুনর্বিচার করা যাবে না। এটা হচ্ছে যে আপনার যদি কোনো সাক্ষীর সাক্ষ্য অযথাভাবে গ্রহণ করা বা বর্জন করা হয় এবং পরবর্তীতে এ বিষয়ে আপত্তি উপস্থাপন করলে বিচারক
বিচারকের নিকট যদি এটি প্রতীয়মান হয় যে উক্ত বর্জনকৃত সাক্ষ্য গ্রহণ করলে বা উক্ত গ্রহণকৃত সাক্ষ্য বর্জন করলে এ মামলার সিদ্ধান্তের বা রায়ের কোনোরূপ পরিবর্তন হবে না বা কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হবে না বা ন্যায় বিচার বিঘ্ন ঘটবে না, তাহলে এইটার জন্য পুনরায় বিচার করার বা রায় পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটা হচ্ছে 167 ধারাতে। এ হচ্ছে আমাদের সাক্ষ্য আইন ছিল। আমাদের সাক্ষ্য আইন আজকে আমি শেষ করলাম। আর আপনারা কি করবেন, আপনারা সাক্ষ্য আইনের পরীক্ষার শিডিউল আমি দিয়ে দিব। এরপরে আপনাদের আমি ফৌজদারি কার্যবিধির ক্লাস নিব। আপনারা সাক্ষ্য আইনের লাস্ট যে পরীক্ষা আছে পরীক্ষাটা ভালো করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ। শিডিউলটা আমি দিয়ে দিব। আর পরবর্তী ক্লাস আগামী রবিবারে হবে। আমি ডিটেলস আপনাদের আমি আগামীকাল সকালে দিয়ে দিব। সুতরাং আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করি।